Bismillahirrahmanirrahim. Welcome online class to Dhaka City College from Dhaka City College. আশা করি সকল ছাত্র ভালো আছো। আমি হাসান হাবিব তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি লেকচার 5 ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং এর কিছু সৃজনশীল অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলো তোমাদের সামনে আমি আজকে এই মুহূর্তে উপস্থাপন করছি। আশা করি তোমরা আমার লেকচারটা ক্লিয়ারলি বুঝতে পারবে। যদি কোথাও কোনো সমস্যা বোধ করো, then you have to question me. Of course, I will answer. Inshallah, now I can start. জনাব ইউসা 1 মার্চ 2015 তারিখে নগদ 5000 ও টাকা ও 10,000 টাকার ফার্নিচার নিয়ে ব্যবসা স্টার্ট করেন। প্রতিটি প্রতিষ্ঠানে মার্চ মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। লিসেন 1 মার্চ 2015 ক্যাশ করেছে 5000 এবং 10,000 টাকার ফার্নিচার নিয়ে সে ব্যবসা শুরু করেছেন। এটা একটা বিষয় বুঝতে হবে, যে একটা বিষয় মার্চের লেনদেনগুলো হচ্ছে, মার্চ হচ্ছে ধারে ক্রয় 50,000, নগদে পণ্য বিক্রয় 45,000, 15 তারিখে ভাড়া পাওয়া গেছে 1 লাখ টাকা, বাকিতে আসবাবপত্র ক্রয় 15,000, শিক্ষানবিশ ভাতা 5,000, নগদ উত্তোলন 2,500। দেয়ার স্ট্রেন এখানে যে কোশ্চেন গুলো আছে, উপযুক্ত তথ্যের সাহায্যে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। উপযুক্ত তথ্যের সাহায্যে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। 15, 25, 30, 31 তারিখে লেনদেনগুলো হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করে দেখাও। 1/7, 1-2-7 15 তারিখের লেনদেনগুলো হিসাবের সমীকরণের উপর লেনদেনের প্রভাব করো। আসলে যদি আমি বলি, এগুলো সবকিছুই আমরা শিখে ফেলেছি এর আগে। জাস্ট আমরা আজকে তোমাদের সামনে এই বিষয়গুলোকে এমন ভাবে উপস্থাপন করছি ডিয়ার স্টুডেন্ট, যে তুমি আরো ভালো করে বুঝতে পারো। ফার্স্ট অফ অল, প্রারম্ভিক মূলধন। আমি জানি মূলধন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, মূলধন হচ্ছে সম্পত্তি মাইনাস দায়। ডিয়ার স্টুডেন্ট, সম্পত্তি মাইনাস দায়। তাহলে প্রারম্ভিক মূলধন কি হবে? প্রারম্ভিক মূলধন মাইনাস প্রারম্ভিক সম্পত্তি। প্রারম্ভিক মূলধন কিভাবে আসবে? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় ইকুয়াল টু প্রারম্ভিক মূলধন। সমাপনী মূলধন কিভাবে হবে? তাহলে আমরা জানি সমাপনী সম্পদ মাইনাস বাই কি সমাপনী অ্যাসেট মাইনাস সমাপনী দায় ইকুয়াল টু কি আবার সমাপনী মূলধন। মানে মূলধনের ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো মূলধন ইকুয়াল টু কি সম্পদ মাইনাস দায়। মূলধন কি আবার বলছি? সম্পদ মাইনাস দায়। আবার বলছি একাই, সম্পদ মাইনাস দায়। তাহলে প্রারম্ভিক হলে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, সমাপনী হলে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। দিস ইজ দ্য কি ক্যালকুলেশন অফ কি ক্যাপিটাল। তাহলে আমরা দেখব ইন দিস কেস এখানে প্রারম্ভিক সম্পদ হচ্ছে নগদ 5,000 এবং ফার্নিচার 10,000। ওকে, প্রারম্ভিক কোনো দায় নেই। ইন দিস case there are no liability in opening in the mathematics system, so you have to calculate opening capital cash 5,000 and 10,000 taka furniture equal to opening capital. This is the following matters. দেখো, যারা ব্যবসা প্রারম্ভিক মূলধন দিয়েছেন নগদ হচ্ছে 5,000, আসবাবপত্র 10,000 ইকুয়াল টু প্রারম্ভিক মূলধন হচ্ছে 15,000। আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে। এখন হিসাব খাত। হিসাব খাত আমরা জানি, আমরা তারিখ দিব এবং হিসাব খাতগুলো আলোচনা করব। তাহলে দেখো এখানে কিন্তু 15 তারিখ ভাড়া পাওয়া গেল। তার ভাড়া যদি পাওয়া যায় নগদান আর হচ্ছে ভাড়া, এটাই হিসাব খাত স্টুডেন্ট। বাকিতে আসবাবপত্র ক্রয়, তাহলে এটা আসবাবপত্র আর হচ্ছে পাওনাদার, এটাই আমাদের কি হিসাব খাত। শিক্ষানবিশ ভাতা প্রদান দিয়েছি, তাহলে প্রদান শিক্ষানবিশ ভাতা আর হচ্ছে নগদান। নগদ উত্তোলন করা হয়েছে ডিয়ার স্টুডেন্ট, লিসেন মি, নগদ উত্তোলন। তাই উত্তোলন করলে কি হবে? উত্তোলন করেছি কোথা থেকে? কিছুই নেই, বা কি উত্তোলন করেছে? তাহলে এটা দিস টাইপ অফ ড্রয়িং ইজ নন অফ বিজনেস ড্রয়িং, ব্যবসার
তার জন্য বলবো আমরা উত্তোলন ডেবিট। আমাদের দেখো এখানে চলে আসতেছে নগদ উত্তোলন, এখন কোথায় হচ্ছে এই বিষয়ে কোনো কিন্তু আমাদের কোনো সেই নাই। এটা কি ব্যবসায়ের জন্য উত্তোলন করেছে, না ব্যবসা থেকে উত্তোলন করেছে, না ব্যাংক থেকে উত্তোলন করেছে, কোনো আইডেন্টিফিকেশন নেই। সো এই উত্তোলনকে আমরা বলতে পারি উত্তোলন নগদান, উত্তোলন নগদান, এটা আমরা করতে পারি। দেখি আমরা কি করেছি প্রিয় স্টুডেন্ট, লিসেন টু মি। নগদান দেখো, আমি ফার্স্ট বলছি নগদান ভাড়া আয়, এইখানে যে ভাড়া পাওয়া গেছে, ভাড়া পাওয়া গেল, তার ডিয়ার স্টুডেন্ট পাওয়া গেলে কি হবে নগদান, আর হচ্ছে ভাড়া আয়। নগদান নগদান একটা সম্পদ ডিয়ার স্টুডেন্ট, ভাড়া আয় আয়, ভাড়া আয় আয়, ভাড়া আয় আয়। আমরা আধুনিক পদ্ধতিতে 5টি হিসাব খাতকে চিনি। we know 5 types of কি অ্যাকাউন্টস, লাইক সম্পদ, দায়, মালিকানাত্ব, আয় এবং ব্যয়। এইটা হচ্ছে আমাদের কথা। এরপরে আমরা যাচ্ছি ডিয়ার স্টুডেন্ট, এরপর হচ্ছে 25 বাকি আসবাবপত্র ক্রয়। আমি বলেছি আসবাবপত্র পাওনাদার বা পদী হিসাব, আসবাবপত্র সম্পদ, পদী হিসাব, দায় হিসাব, পদী হিসাব, দায় হিসাব। এরপরে আমরা যাচ্ছি ডিয়ার স্টুডেন্ট 30, 30 তে কি লিখেছে, 30 দেখো শিক্ষানবিশ ভাতা প্রদান, শিক্ষানবিশ ভাতা নগদান, শিক্ষানবিশ ভাতা নগদান, শিক্ষানবিশ ভাতা, ভাতা all kind of expenses, always it is one of kind of expenses for their strength. So শিক্ষানবিশ ভাতা one kind of expenses, they ব্যয়, আর নগদান that means সম্পদ, their strength কি আমার নগদান কি সম্পদ। এরপরে লাস্ট বলছে উত্তোলন, উত্তোলনের কোনো ই নেই, কি বলা হয় চিহ্নিত করা হয়নি কোন মুহূর্তে উত্তোলন। আমরা দেখতেছি যে এটা ব্যাংক থেকে না বিজনেস থেকে কিছুই লেখা হয়নি। সো যদি কোনো কিছু আইডেন্টিফিকেশন না থাকে, that time we have to identification this type of drawing is none of কি ড্রয়িং ফ্রম বিজনেস, বিজনেস থেকে ড্রয়িং করা হচ্ছে উত্তোলন আর হচ্ছে নগদান। উত্তোলন হচ্ছে আমরা জানি মূলধন বা মালিকানা সত্ত্ব, মূলধন এবং উত্তোলন, মূলধন এবং উত্তোলন এগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, মূলধন এবং উত্তোলন মালিকানা সত্ত্ব, নগদান তো সম্পত্তি। সো আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। নাও দেয়ার ইজ 10 থার্ড সি কি বলেছে দেখো 1 2 7 and 15 হিসাব সমীকরণ। আমরা জানি হিসাব সমীকরণ সম্বন্ধে আমাদের নলেজ আছে। হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব বললে আমরা আমরা কি বলি লেনদেনের প্রভাব, এটাকে আমরা কিভাবে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে হিসাব সমীকরণ ছকের মাধ্যমে আর একটা সমীকরণ ব্যতীতে। এইখানে কিন্তু আমাদের লেনদেনগুলোকে হিসাব সমীকরণের প্রভাব লেনদেনগুলো প্রভাব দেখাতে বলেছে। আমরা কিন্তু ওই হিসাব সমীকরণও দেখাতে পারতাম, আবার তালিকাও দেখাতে পাচ্ছি, কারণ এখানে কোনো উল্লেখ নেই যে দ্যাট কোন মেথডটা উল্লেখ করতে হবে। তুমি সমীকরণ মেথড উল্লেখ করতে পারতে, আবার কি এখানে করতে পারতে। যেহেতু প্রভাব বলেছে তার মানে হচ্ছে আমরা দেখতে যাচ্ছে যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি সমান হয়েছে কিনা। নিয়ারেস্ট 1 আমরা মূলধন নিয়ে এসেছি, নগদান দেখো এখানে আছে নগদ আসবাবপত্র, এই দুটো হচ্ছে মূলধন, এই হচ্ছে মূলধন। নগদ 5000 টাকা, আসবাবপত্র 10000 ইকুয়াল টু কি 15000 হচ্ছে ক্যাপিটাল। নাও স্টার্ট করতে পারি আমরা। এরপরে বলছে 2 থেকে ধারে ক্রয়, ওকে ধারে ক্রয় করেছি, তো সমস্যা কি ধারে ক্রয় করলে আমাদের পণ্য চলে এসেছে, তাহলে আমরা মনে রাখতে হবে ধারে ক্রয় করেছি, ক্রয় হচ্ছে অন কাইন্ড অফ ব্যয়, তাহলে ওই কমেছে, আর যেহেতু আমাদের এটা বাকিতে করেছি পদে হিসাব বেড়েছে। আবারও খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ধারে ক্রয় করেছি, ক্রয় কি ব্যয়, ব্যয় হলে ওই ওই মানে মূলধন কমে যাচ্ছে, ও ই ও ই অনার্স ইকুইটি কমে যাচ্ছে, আর যেহেতু বাকিতে তাই মূলধন বৃদ্ধি পদে হিসাব বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে মূল কথা। সাথে যাও তুমি কি বলেছে, সাথে নগদে পণ্য বিক্রয়, ও মাই গড নগদে পণ্য বিক্রয়, নগদান বেড়েছে আর কি এটা আয়, তাই ওই বেড়েছে। দেখো নগদে ওই বেড়েছে আর হচ্ছে নগদ বেড়েছে আর ওই বেড়েছে। তুমি কি দেখে দাও প্রিয় স্টুডেন্ট, আমি একটু তোমাকে হাইলাইট করে দিচ্ছি তাহলে তোমার জন্য সুবিধা হবে। এই দেখো 45,000 টাকা গিয়েছে, ওই বেড়েছে, আর 45,000 টাকা কি ক্যাশ বেড়েছে, ক্যাশ বেড়েছে কত 45, ওই বেড়েছে 45। এরপরে লাস্ট যে কোশ্চেনটা 15 কি বলেছে দেখি, ভাড়া পাওয়া গেল ভাড়া পাওয়া গেল। সো এটা কোনো ম্যাটার না,
ভাড়া যেহেতু পেয়ে যাচ্ছি তাহলে নগদ বাড়ছে, আর ভাড়া হচ্ছে ও ই আয়, ওই বেড়েছে, তাহলে দেখো নগদ বেড়েছে ওই বেড়েছে, এভাবে দুইটা যোগ করে দিলে 70-70, তার মানে হচ্ছে অফকোর্স আমাদের বিষয়টা সমাধান হয়েছে। আমরা এটা জানি যে ও এ ইকুয়াল টু এল প্লাস ওই, তার মানে এটাকে বলতে পারি যে অবশ্যই এটা প্রমাণ হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, স্যার আমাদের স্যার বুঝছি স্যার। ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে স্যার, কিন্তু একটা স্যার এটাই আছে স্যার। বলো বলো কোনটা? স্যার মার্চের 2 তারিখের মতন যদি আরো এরকম লেনদেন আসে স্যার, তাহলে ওই সব অঙ্ক থেকে স্যার ওই যে মার্চের 2 এর মতন করে দিব। মার্চের হ্যাঁ 2 নাকি স্যার? হ্যাঁ মার্চের 2, ধারে পণ্য ক্রয়। হ্যাঁ অবশ্যই 100 থাকতে পারে, ধারে পণ্য করে 100 বার থাকলে 100 বার এরকম দিবে। ঠিক আছে স্যার। আর কোনো কেউ কোশ্চেন করবে? ক্লিয়ার স্যার ক্লিয়ার। বাবারে 13% এখানে পেয়েছেন, এখন কত হচ্ছে দেখি? ও 15% প্রেজেন্ট হয়েছে। বলো 15% এর মধ্যে কেউ কি আজকের এই এই সৃজনশীল অঙ্কটার কোনো ক খ গ এর এনি কাইন্ড অফ প্রবলেম আছে? আমাকে বলতে হবে। হ্যালো হ্যালো, না স্যার বলো কোনো যে, কোনো বলো কোনো প্রবলেম আছে কিনা? ক্লাসে ক্লাসে বস ক্লাসে। হ্যালো, কোনো প্রবলেম আছে? দেখো তো। না স্যার। এই ছেলেরা কোনো সমস্যা আছে? নাই? নেক্সট যাব, নেক্সট যাব। স্যার নেক্সট স্যার। ওকে, ক্রিয়েটিভ কোশ্চেন 4, ক্রিয়েটিভ কোশ্চেন 4 আমরা জানি। নাও আই স্টার্ট। অসীম ট্রেডার 2018 মার্চের সালে সংগঠিত লেনদেনগুলো নিম্নে উপস্থাপন করা হলো। 2018 ফার্স্ট মার্চ অসীম ট্রেডার্স নগদ হচ্ছে 15,000, ব্যাংক জমা 45,000 এন্ড 40,000 ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। ও গড, এখানে কিন্তু আমরা এটা জেনেই ফেলেছি নগদ কি 15,000, ব্যাংক জমা কত 45,000, কি এরপরে 40,000 ঋণ নিয়ে ব্যবসা করলো। যাই নিয়ে করুক না কেন, আমরা তো আগে বলবো যে নগদ কত করেছে, ঋণ যে টাকা নিয়েছে সেই টাকাটা অবশ্যই নগদের সাথে অ্যাড হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট প্লিজ আবারও বলছি, নগদ কত 15, আর ঋণ নিয়েছে কত? ঋণ নিয়েছে কত বলো? 40, স্যার তাহলে কত হলো? 40,000। তাহলে ও তো 90,000 টাকা হচ্ছে ক্যাশ, আর ব্যাংক কত 45,000। তাহলে আমাদের 45,000। হ্যাঁ ব্যাংক কত 45,000, ক্যাশ কত 90,000, এটা হচ্ছে আমাদের 90,000। মনে রাখতে হবে। আর এখন মূলধন কত? তাহলে মূলধন হচ্ছে 95,000, ঋণ হচ্ছে 40,000। চারটা স্যার বুঝতে পারো? বলো। আমি বলি স্যার, নগদ তো স্যার 50,000 আর ব্যাংক জমা স্যার 45,000, তাহলে ঋণের টাকা 95,000। মানে ঋণের 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 টাকাটা, ঋণের টাকাটা ঋণের টাকাটা অফকোর্স তুমি নগদের সাথে যোগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের ডেবিট যদি বলি, মানে ডেবিট যদি বলি, নগদ হচ্ছে নগদ কত 90,000 মানে 90,000 টাকা, আর ব্যাংক জমা কত হ্যাঁ 45,000। ক্লিয়ার? 45,000। নিচে আমাদের এই আমাদের ডেবিট করলাম দুইটা, ক্রেডিট কি আসতে পারে? ক্রেডিট আসতে পারে হচ্ছে ফার্স্ট ঋণ কত 40,000, ঋণ কত 40,000। আর মূলধন কত 95,000, 50 আর হচ্ছে। স্যার বলতে নিছিলাম স্যার, এটাই বলতে নিছিলাম। ক্লিয়ার কারণ ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার? স্যার ক্রিয়া, কারণ ওকে ব্যাংক ওকে, জমা স্যার হলো সম্পদ স্যার। ও ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো এখন। আমাদের আমি আমি বলতে চাচ্ছি সবাই ক্লিয়ার হয়েছে কিনা? 70% ক্লিয়ার না? ওকে। অনিতা 80%। এখন এই 70 আমার এখানে অ্যাড করছে 70, হ্যাঁ তার জন্য বললাম। অনিতার নিকট প্রাপ্য বিক্রয় পণ্য বিক্রয় 35,000, অনিতার নিকট, অনিতার নিকট এটা কত? স্যার তাহলে আমি ধারে পণ্য বলছি, বিক্রয় স্যার। এটা আগেই বলেছি আমি, কার জানি সাউন্ড হচ্ছে, প্লিজ নিজেরা নিজে মিট করে নাও, সবাই সবাই নিজেরা নিজে মিট করে নাও। অনিতার নিকট পণ্য বিক্রয় 35,000, যখন তোমার কথা বলার দরকার হয় আনমিট করে আমার সাথে কথা বলবে। নয়টার নিকট পণ্য বিক্রয়, যখন কোনো বিক্রয়ের নগদ থাকবে না বা কিছুই লেখা থাকবে না, দ্যাট টাইমস আপনার তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে বাকিতে বিক্রয়। এটা কি? অবশ্যই বাকিতে বিক্রয়। তাহলে বাকিতে বিক্রয় হলে তো তুমি বুঝতেই পারছো যে আমরা জানি অনিতা মানে প্রাপ্য হিসাব আর হচ্ছে বিক্রয়, প্রাপ্য হিসাব আর হচ্ছে বিক্রয়। এরপর হচ্ছে
মনির নিকট ধারে পণ্য ক্রয়, নিকট হতে মনির থেকে আমি ক্রয় করেছি, তাহলে এক কথা বলো যে ক্রয়, পদীয় হিসাব বা পাওনাদার অথবা মনি, তিনটা যা লিখবে তাই হয়ে যাবে, তিনটার যা লিখবে তুমি তাই হয়ে যাবে। নগদ বিক্রয় 29,000, ওটা সহজ, নগদান আর হচ্ছে বিক্রয়। অনিতার নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেল, চেক পাওয়া গেলেই ব্যাংক, তাহলে অফকোর্স আমরা ব্যাংক হিসাব ডেবিট, অনিতা মানে অনিতা নাকি পেয়েছি, তাই এটা হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ, ওকে ডান। বিনামূল্যে পণ্য বিতরণ মনে করলেই হচ্ছে পণ্য বিতরণ করেছি, তার মানে উত্তোলন, আর হচ্ছে পণ্য মানে ক্রয়। বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপন, বিজ্ঞাপন আর হচ্ছে ক্রয়। বিনামূল্যে, বিনামূল্যে কেন দেয়? ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে ইহার জন্য যে কেন একটি কোম্পানি বিনামূল্যে পণ্য দেয়। তার মানে হচ্ছে সে তার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করতে চায়, বিজ্ঞাপন করতে চায়। ফার্স্ট অফ অল তোমাকে বিনামূল্যে দিয়ে বলতে চায় দিস গুড ইজ ওয়েল ফর ইউ, প্লিজ চেক ইট ফার্স্টলি ফ্রি। আফটার দ্যাট যখন তুমি দেখবে অফকোর্স দিস গুড ইজ কি বেনিফিশিয়াল অর কি গুড ফর মি, দেন ইউ হ্যাভ টু বাই দ্য এক্সচেঞ্জিং মানি, মানি বিনিময়ে তুমি কিনবে। কেন হচ্ছে যখন দেখতেছে এটা তুমি সবচেয়ে প্রথম কথা যে আমার দেশে তখন সবচেয়ে বেশি চা খায়, জানো নাকি? বা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি চা হচ্ছে আমরা। এই চাই ব্রিটিশরা আমাদেরকে ফ্রি খিলাইছে, মানে একদম ফ্রি খাওয়াইছে ফার্স্ট, যে তোমরা খাও দেখো এটা শরীরে এনার্জি দিচ্ছে, এই সাম মানে অনেক কিছু বুঝিয়ে তারা নাচ গান করে এটা আমাদেরকে ফ্রি খাওয়াইছে। এখন আমরা এমন এমন হয়েছে যে আমরা 100 টাকা, 50 টাকা, 60 টাকা, কোথায় কোথায় আরো বেশি দিয়ে 100-150 টাকা দিয়ে আমরা এক কাপ কফি খাই। তাহলে বুঝতেই পারো একবেলা ভাত খাইতে আমাদের মতন দেশে 150 টাকা হলে সুন্দরভাবে খাওয়া যায়, হ্যাঁ সেখানে আমাদের এক কাপ কফি খেয়ে নিচ্ছি হচ্ছে আমরা 150 টাকায়। এই যে আমরা মানে আমি বলতে চাচ্ছি যে ফ্রি অর্থ হচ্ছে বিজ্ঞাপন, ফ্রি অর্থ বিজ্ঞাপন। আমি কি ক্লিয়ার করতে পারছি? তাহলে বিজ্ঞাপন ডেবিট আর ক্রয় ক্রেডিট। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, আমাদের ব্যাংক সুদ দিয়েছে, সো সুদ আমরা পেয়ে গেছি। তাহলে কি ব্যাংকের সুদ কখনো ব্যাংক থেকে আমরা তুলে আনি না যখন সুদ হয়, আর ব্যাংক সুদ দিয়েও আমাকে কখনো ইনফর্ম করে না যে প্লিজ আপনার সুদ হয়েছে। সে ব্যাংক তার যখন সুদ দেয় সেই ব্যাংকেই হিসাবে সে ক্রেডিট করে রাখে, তার মানে আমার টাকা বাড়িয়ে রাখে। ব্যাংক হিসাব ডেবিট, সুদ মঞ্জুরকৃত সুদ ক্রেডিট। নাও আই ক্যান স্টার্ট ফলোইং। অসীম ট্রেডার যে নিট ক্রয়, প্রিয় শিক্ষার্থীরা, নিট ক্রয় হলে ক্রয়ের থেকে যাবতীয় এন্ট্রিগুলো, ক্রয়ের থেকে যে এন্ট্রিগুলো আছে যাবতীয় এন্ট্রিগুলো ক্রয় থেকে বাদ দিলেই নিট ক্রয়টা পেয়ে যায়, এটা হচ্ছে আমার বিশ্বাস এবং আমি করে থাকি। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা কি হচ্ছে ক্রয়, দেখো তো কি কি আছে ক্রয়, ক্রয় কি নিট ক্রয়, এইটা সাথে ক্রয়, এরপরে কি আছে অনিতার নিকট থেকে ক্রয় নাই, দেখো বিনামূল্যে এটা হচ্ছে, তাইলে হয়ে যাচ্ছে জাস্ট ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিলেই আমার নিট ক্রয়টা হয়ে যাচ্ছে। এটা তো আমরা বুঝেছি নাকি? বুঝেছি না? আচ্ছা, পণ্য ক্রয় 25,000 আর বিনামূল্যে বিতরণ হচ্ছে কত আমাদের 4,000 টাকা, বাদ দিলে 21,000 টাকা। এরপরে উপরোক্ত লেনদেনগুলো হিসাব খাত এগুলো বলে ফেলেছি, তারপরেও আমি যেহেতু তোমাদেরকে বলতে হয়। ফার্স্ট অফ অল নগদান সম্পদ, ব্যাংক সম্পদ, মূলধন, মালিকানাত্ব, ঋণ, দায়। ব্যাংক নগদান সম্পদ, ব্যাংক সম্পদ, মূলধন সম্পদ হচ্ছে মালিকানাত্ব, আর ঋণ হচ্ছে দায়। ক্লিয়ার হয়েছে? এরপরে প্রাপ্য হিসাব বিক্রয় বলছি, প্রাপ্য হিসাব সম্পদ, বিক্রয় আয়, এগুলো বলছি কিন্তু আমি আগে, এগুলো কিন্তু বলে ফেলেছি। আবার যদি বলতে বলো আমি বলে দিব। ক্রয় করেছি, ক্রয় পদী হিসাব, ক্রয় হচ্ছে ব্যয়, পদী হিসাব দায়। এরপর হচ্ছে আমার নগদান, নগদান হচ্ছে সম্পদ, বিক্রয় হচ্ছে আয়। এরপর হচ্ছে ব্যাংক প্রাপ্য হিসাব, ওই যে ব্যাংক প্রাপ্য হিসাব কথাটা আমি তোমাদের 18 নম্বর একটু বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অনিতার নিকট দাগ কাটা চেক পাওয়া গেল, অনিতার নিকট কি দাগ কাটা চেক পাওয়া গেছে, তাহলে ব্যাংক আর প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাব কমেছে, তাই হচ্ছে এটা নিচে করি। আর যেহেতু চেক পেয়েছি ব্যাংক, তাহলে ব্যাংক সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ। তারপরে হচ্ছে আমাদের দেখো কি বলেছে 19-এ বিজ্ঞাপন ক্রয়, বিজ্ঞাপন ও ব্যয়, ক্রয় ও ব্যয়। ডিয়ার স্টুডেন্ট প্লিজ, বিজ্ঞাপন ও ব্যয়, ক্রয় ও ব্যয়, বিজ্ঞাপন ও ব্যয়, ক্রয় ও ব্যয়। এবং ব্যাংক হিসাব, ব্যাংক সুদ হিসাব, তাহলে ব্যাংক হিসাব সম্পদ, ব্যাংক সুদ হচ্ছে আয়।
আমার ক্লিয়ার হয়েছে? এই বিষয়গুলো তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন আমাদের যে বিষয়টা আসতেছি, এই লেনদেনগুলোকে আমরা কিভাবে হিসাব সমীকরণ প্রভাব দেখাবো in according to tabular method. Now we can start. So 80% 18 আসছে আমাদের এখানে 80 বাবারে দেখো এরপরে হচ্ছে আমাদের বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণ লেনদেনগুলো দেখাও। এটা আমরা খুব সহজে জানি। ফার্স্ট অফ অল আমরা প্রথমেরই লিখবো হচ্ছে নগদান। নগদ পেয়েছি 90, ব্যাংক পেয়েছি 45, ঋণ 40, মূলধন 95। নগদ 90, ব্যাংক 45, ঋণ 40, মূলধন 95 ইকুয়াল টু মূলধন হয়েছে। এরপরে আমরা কি করেছি, আমরা ধারে পণ্য বিক্রয় করেছিলাম, ধারে পণ্য বিক্রয় করেছি। তাহলে ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব আর হচ্ছে যেহেতু আমি বিক্রয় করেছি সেহেতু আয়, সো এটা আমাদের প্রাপ্য হিসাব বেড়েছে এবং ওই বেড়েছে মানে মালিকানার সত্তা বেড়েছে। এরপরে যা হচ্ছে আমাদের পণ্য ক্রয় করেছি, ধারে পণ্য ক্রয় করেছি, তাহলে ধারে পণ্য ক্রয় করলে অবশ্যই পাওয়াদার, এটা পাওয়াদার বাড়বে বা পদী হিসাব বাড়বে, দেয়ার স্ট্রেন্থ। আর হচ্ছে আমাদের মূলধন ক্রয় হচ্ছে ব্যয়, ওই মালিকের সত্তা কমে যাচ্ছে। আমার মনে হয় তুমি এটা বুঝতে পেরেছো, যে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পদী হিসাব হচ্ছে আমার কি বেড়েছে, মালিকানা সত্তা কমেছে। এরপরে তোমাকে ওরা বলেছে পণ্য বিক্রয় করো, নগদে পণ্য বিক্রয়। তো নগদে পণ্য যখন বিক্রি করেছো তাহলে দেয়ার স্ট্রেন্থ ইউ হ্যাভ টু ফলো যে নগদ আমার টাকা বেড়ে গেছে, নগদ টাকা যেহেতু বেড়ে গেছে, নগদ বেড়ে গেছে, বিক্রয় একটা আয়, তাই মূলধন ওই সত্তা মালিকের সত্তা বেড়েছে। এরপরে যে কথাটা বলেছি 18 তারিখে বলেছে, কি বলেছে 18 তারিখে, যে ব্যাংক ডাক্তারা চেক পাওয়া গেল, একটা চেক পাওয়া গেছে। তো চেক পাওয়া গেছে বাবা, চেক পাইলে ব্যাংক বেড়েছে। আর একটা কথা, ব্যাংক বেড়েছে আর আমি চেকটা পেয়েছি কার কাছ থেকে, আমি চেকটা পেয়েছি হচ্ছে প্রাপ্য হিসাব থেকে। তো প্রাপ্য হিসাব কমে গেছে, এই এই কথাটা তোমাকে মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, যে অবশ্যই মনে রাখতে হবে যে দিস ব্যাংক বেড়েছে, প্রাপ্য হিসাব কমেছে। এরপরে তোমাকে যেটা বলছে ওরা 9 কি বলেছে, যে বিনামূল্যে পণ্য বিতরণ করেছি। বিনামূল্যে পণ্য বলেছি যে ব্যয়, এটা হচ্ছে বিজ্ঞাপন, একবার যোগ হবে একবার বিয়োগ হবে, কারণ বিজ্ঞাপনও ব্যয়, ক্রয়ও ব্যয়, বিজ্ঞাপনও ব্যয়, ক্রয়ও ব্যয়। দেয়ার স্ট্রেন্থ in this type of transaction you have to carefully record it to the accounts, because it is one kind of sensitive to recording in according to in accounting equation. এটা কিন্তু খুব সেনসিটিভ বিষয়, কারণ হচ্ছে দেখো তোমার বলছে যে বিজ্ঞাপনও ব্যয়, ক্রয়ও ব্যয়। তাহলে ব্যয় হচ্ছে, আমি একটা কথা, বিজ্ঞাপন যখন ব্যয় বেড়েছে তখন আমি যোগ করে বিয়োগ করেছি, আর ক্রয় যখন আমি কি হচ্ছে ব্যয় কমেছে, সরি ক্রয় যখন ব্যয় বেড়েছে আমাদের, তখন কিন্তু আমরা এই ব্যয়টাকে বাদ দিয়েছি, মানে পণ্য কমেছে, ক্রয় কমেছে, তখন কি আমাদের কিন্তু আমাদেরকে বিজ্ঞাপনে যখন আমাদের ব্যয়টা বেড়ে গেল তাহলে আমি বাদ দিলাম। আর ওই যে আমাদের ক্রয়, পণ্য ক্রয় ব্যয় করেছিল, ব্যয় ক্রয় তো ব্যয়, সেই ক্রয়ের ফলে যখন আমি পণ্য আবার বিনামূল্য দিয়েছি তখন আমার ওই ক্রয়টা কমেছে, ওই ব্যয়টা কমেছে, তাই এটা যোগ হয়েছে। এই দেখো প্রিয় স্টুডেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই দেখো এই যে 19 বিজ্ঞাপন আর ক্রয়, বিজ্ঞাপন হলে ব্যয় বাদ গেছে, ক্রয় মানে পণ্য বিনামূল্য চলে গেছে, বিনামূল্যে তো ক্রয়, আমি তো ক্রয় করেছিলাম সেখান থেকে পণ্য, ক্রয় যখন হয়েছিল ব্যয় হয়েছিল, ক্রয় যখন হয়েছিল ব্যয় হয়েছিল, বিনামূল্যে যখন দিয়েছি তাহলে সেই ব্যয়টাই তো থাকে না, আমার মনে হয় সেই ব্যয়টা থাকে না প্রিয় স্টুডেন্ট, তার জন্য এটা কি অবশ্যই প্লাস হয়েছে। এরপরে আমাদের ব্যাংক সুদ দিয়েছি, ব্যাংক সুদ, ব্যাংক বেড়েছে তাহলে ব্যাংক বাড়ায় দিব, আর সুদ একটা আয় তাই ওই বাড়ায় দিব। তাহলে আমার মনে হয় এই অঙ্কের কোনো প্রবলেম আছে কিনা, হ্যাভ এনি প্রবলেম শিক্ষার্থী ডিয়ার স্টুডেন্ট, বলো বাবা, কারো কোনো সমস্যা আছে? না স্যার কোনো প্রবলেম এনিওয়ান? না স্যার, প্রবলেম নেই। কারো কাছে কোনো সমস্যা? এই ছেলেরা, বাবা, এই কারো কোনো কোনো সমস্যা? প্রবলেম নেই কারো নাই? স্যার, ক্লিয়ার না স্যার, কোনো সমস্যা নেই, ক্লিয়ার স্যার। ক্লিয়ার ক্লিয়ার। জি স্যার, অনেক ভালো বুঝাইছেন স্যার। নেক্সট যাই।
জি স্যার Next. অবশ্যই। নেক্সট, জনাব নসরুল নগদ 5 লাখ টাকা এবং 2 লাখ টাকার পণ্য 1 লাখ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, কোনো সমস্যা নাই। নগদ করেছে কত? নগদ করেছে 5 লাখ। পণ্য এটা হচ্ছে ক্রয়, পণ্য এটা কি ক্রয়, আর ব্যাংক হচ্ছে ব্যাংক। তাহলে আমি লিখবো নগদান 5 লাখ, ক্রয় 2 লাখ, এন্ড ব্যাংক হচ্ছে কত 1 লাখ। মূলধন কত? 5 2 7 আর একটা 8 লাখ। এটা ক্লিয়ার হয়েছে? নগদ কত? 5 লাখ। 5 পণ্য, লাখ। পণ্য মানে ক্রয়, ক্রয় কত? 2 লাখ। পণ্য 2 নিয়ে লাখ। আসছে, যেহেতু লেনদেন আর আরম্ভ করছে, তাহলে পণ্য তো আর সে তো ব্যবসা করতো না। যদি এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবে বাবা, যে যদি কোনো ব্যবসা শুরু করে, সেই শুরু করার সময় যদি পণ্য নিয়ে আসে তাহলে ক্রয় হয়। কেন ক্রয় হয়? এটা তো বাবা, এটা তো মনে রাখতে হবে যে এটা তো শুরু করেছে, এটা তো আগের ব্যবসা না। সো এটা অবশ্যই ক্রয়, এটা অবশ্যই ক্রয়, অফকোর্স এটা ক্রয়। আর যদি আগের ব্যবসা থাকতো তাহলে ক্রয় না হলে বলতাম প্রারম্ভিক মজুদ বলতাম। তাহলে আমরা নগদ 5 লাখ, ক্রয় 2 লাখ এবং কত 1 লাখ টাকা হচ্ছে কি, 1 লাখ টাকা কি বলো? ব্যাংক। আর মূলধন হচ্ছে 8 লাখ টাকা। চেকের মাধ্যমে ক্রয়, ভালো, ক্রয় ব্যাংক, ক্রয় হবে আর কি ব্যাংক হবে, বাকিতে পণ্য বিক্রয়। তো এটা তো আমরা সব জায়গায় শিখেছি যে প্রাপ্য হিসাব আর হচ্ছে কি বিক্রয়। দেনাদারের নিকট ভোক্তাদের বিনামূল্যে পণ্য বিতরণ, এই যে কিছু আগে বললাম যে বিনামূল্যে বিতরণ মানে কি, বিজ্ঞাপন আর হচ্ছে ক্রয়, বিজ্ঞাপন আর ক্রয়। ক্লিয়ার হচ্ছে? বিজ্ঞাপন আর কি ক্রয়। ক্লিয়ার হচ্ছে? ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, এই যে ব্যাংকটা উল্লেখ করে দিয়েছে উত্তোলন ব্যাংক, এই যে ব্যক্তিগত প্রয়োজন। আমি বলেছিলাম যেখানে কিছু লেখা থাকবে না তাহলে মনে রাখতে হবে ওটা অফকোর্স, ওইটা অবশ্যই অবশ্যই এটা ব্যবসা থেকে উত্তোলন। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর 1200 টাকা। তো সো আমি এটা সব শিখেছি যে ব্যাংক আর হচ্ছে ব্যাংক সুদ। তাহলে আমি কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করছি। প্রারম্ভিক মূলধন, এর আগে বলছি মূলধনের সূত্রই হচ্ছে সম্পদ মাইনাস দায়। প্রারম্ভিক হলে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। সো এখানে কোনো আমাদের প্রিয় শিক্ষার্থীরা এখানে কোনো সুযোগ নেই, এইখানে কোনো সুযোগ নেই। দেখো তো বাবা যে এগুলো সবই মূলধন, তাহলে 5 2 7 2 8 লাখ, এই 8 লাখ টাকাই মূলধন। এখানে কোনো দায় নাই, এখানে কোনো দায় নাই, কোনো দায় নাই। তো যেহেতু দায় নাই সেহেতু আমরা এটা পেয়ে গেছি। এরপরে যাও প্রিয় শিক্ষার্থীরা, 1 থেকে 4 পর্যন্ত হিসাব খাত এবং আধুনিক পদ্ধতির শ্রেণী বিভাগ। কতবার বললাম 1 থেকে 4, 1 থেকে 4 এ বলছি যে প্রথমে বলছিলাম নগদান, ক্রয়, ব্যাংক, মূলধন। নগদান, ক্রয়, ব্যাংক, মূলধন। নগদান সম্পদ, ক্রয় ব্যয়, ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ, মূলধন হচ্ছে মালিকানার সত্ত্ব। ক্রয়, আবার বলছি নগদান সম্পদ, ক্রয় ব্যয়, ব্যাংক সম্পদ, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। 1 নম্বর শেষ। 2 এ যাও, 2 এ কি বলছে? 1 থেকে 4 চেকের মাধ্যমে ক্রয়, ভালো কথা। তাহলে তো সহজ কিছু হচ্ছে, ক্রয় আর ব্যাংক, ক্রয় হচ্ছে ব্যয়, ব্যাংক সম্পদ। 2 3 এ হচ্ছে আমরা কি বলছে লাস্টে, লাস্টে হচ্ছে ভোক্তার নিকট না, ভোক্তার নিকট বাকিতে পণ্য বিক্রয়। তাহলে বাকিতে পণ্য বিক্রয় হলে প্রাপ্য হিসাব আর হচ্ছে বিক্রয়। প্রাপ্য হিসাব সম্পদ, বিক্রয় হচ্ছে আয়। প্রাপ্য হিসাব সম্পদ, বিক্রয় হচ্ছে আয়। এরপর হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপন ক্রয়, বিজ্ঞাপন ব্যয়, ক্রয় ব্যয়। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, উত্তোলন আর ব্যাংক, উত্তোলন হচ্ছে মালিকানাত্ব, ব্যাংক হচ্ছে সম্পদ। এটাই হচ্ছে আমাদের কি বলা হয় ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে বিভাগ সহ হিসাব খাত নির্ণয় আধুনিক পদ্ধতিতে, বিভাগ সহ হিসাব খাত নির্ণয় আধুনিক পদ্ধতিতে। এটা হয়ে গেল। তাহলে তারিখ, হিসাব খাত, হিসাবের বিভাগ এভাবেই হয়ে গেছে। এরপরে যেটা বলছে আমাদের জনাব নসরুলের মালিকানা সত্ত্বের পরিমাণ। মালিকানা সত্ত্বের পরিমাণ বলতে আমরা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা তোমাদের মনে রাখতে হবে, মালিকানা সত্ত্ব জানি আমরা ক্লাস ক্লাস বাবা ক্লাস ওকে। মালিকানা সত্ত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা তোমাকে আমি আবারও বোঝাচ্ছি ডিয়ার স্টুডেন্ট, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করছি। মালিকানা সত্ত্ব, মূলধন,
মূলধন এর সাথে নিট আয়, তাহলে নিট আয়টা কিভাবে আসবে? আয় থেকে ব্যয় বাদ দিলে নিট আয় আসে। আবার বলছি, আয় থেকে, যেমন তোমার 10 টাকা আয় হয়েছে, তার থেকে তুমি ব্যয় করো 7 টাকা, তোমার নিট আয় কত? 3 টাকা। আয় থেকে ব্যয় বাদ, আবার বলছি আয় থেকে ব্যয় বাদ। তাহলে মালিকানা সত্ত্বা যদি আমি করতে চাই, তাহলে খুব সহজ করে বলতে পারি মূলধন যোগ আয় যোগ আয়, আবার বলছি মূলধন যোগ আয় যোগ আয় যোগ আয়, আবার বলছি মূলধনের সুদ যদি থাকে যোগ, এগুলো আয়, মানে যে যত আয় আছে তত আয়, মূলধন যোগ আয়, বাদ হচ্ছে হ্যালো স্যার, বলো। স্যার কাজ জানি সাউন্ডে সমস্যা করতেছে স্যার, একটু মিউট করে দিলে ভালো হইতো সবার। বাপরে, এই সবাই মিট করে দেন, আমি বুঝলাম না, পার্সোনালি মিট করলে ভালো হয় না? বোকার মতো। এরপর হচ্ছে যোগ আয় বাদ হচ্ছে ব্যয়, বাদ হচ্ছে ব্যয়, বাদ হচ্ছে ব্যয়, এটাই হচ্ছে মালিকানার সত্ত্ব। এইখানে দেখো একদম ক্লিয়ার বলে দিয়েছি, মূলধন যোগ আয় সমূহ যোগ আয় সমূহ যোগ আয় সমূহ যোগ আয় সমূহ মাইনাস ব্যয় সমূহ মাইনাস উত্তোলন, উত্তোলনটা এখানে দিয়েছি, তুমি পরে দিতে পারতে। এখানে মূলধন যোগ মূলধনের সুদ যোগ হচ্ছে আয় সমূহ যোগ আয় সমূহ যোগ আয় সমূহ, যাই হোক। এরপরে বাদ হচ্ছে উত্তোলন, বাদ উত্তোলনের সুদ, বাদ ব্যয় সমূহ। আবারও বলছি প্রিয় স্টুডেন্টরা, তোমরা যদি বুঝতে চাও তাহলে আমি আবারও বলছি, এই জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা কি? মূলধন যোগ আয় সমূহ যোগ আয় সমূহ বাদ হচ্ছে ব্যয়, যোগ আয় সমূহ বাদ হচ্ছে ব্যয়, যোগ আয় সমূহ বাদ হচ্ছে মূলধন 8 লাখ, বিক্রয় আয়, এখানে তো ব্যাংক সুদ আয় এই যোগ করেছি, বাদ উত্তোলন বাদ উত্তোলন বাদ ব্যয় সমূহ। আমরা কিন্তু সহজ জানি মালিকানা তো ওইটা কিভাবে বের হয়। ওইর মধ্যে 4টা বিষয় আছে, ওইর মধ্যে কয়টা আছে? 4টা। কয়টা? 4টা। কয়টা? 4টা। কি কি? মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আবার বলছি, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই কথাটা আমরা এইভাবে সাজিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো 8 লাখ, এর থেকে আমরা বিক্রয় যোগ করেছি, ব্যাংক সুদ আয় যোগ করেছি 71,200, 8,71,200 মাইনাস হচ্ছে উত্তোলন 10,000, 8,61,200 মাইনাস ব্যয় সমূহ ক্রয় বিজ্ঞাপন, এটা যোগ করলে আমাদের 50, এটা মালিকানত্ব 8,11,200। এটাই হচ্ছে আমাদের কাহিনী। সৃজনশীল সমস্যা 6। আমাদের কি 5-এ কোনো সমস্যা হয়েছে? তাড়াতাড়ি বলো বাবা, শেষ হয়ে যায়। সমস্যা আছে? না স্যার, না সমস্যা স্যার, নেই। স্যার বুঝেছি স্যার, এবং মালিকানা সত্ত্বটা স্যার বাসায় প্র্যাকটিস করতে হবে, বুঝতে হলে আরো ভালো করে। আচ্ছা দেখো, এবং 6 লাস্টে। আর গত ক্লাসে আমাদের একটা কথা বলছিল বই ফলো করতে। তোমরা যদি বই ফলো করতে চাও তাহলে আমার একটা বই আছে, মানে মেসেঞ্জার পাবলিকেশনের আহসান হাবিব রাজার, এটা বললেই হয়ে যাবে। দেখো এই অঙ্কগুলো বেশিরভাগই এখান থেকে নেওয়া এবং ভালো মনে হয়। তোমরা যারা কিনতে চাও কিনতে পারো, তোমাদের ইচ্ছা। এই হচ্ছে এরপরে 6 জনাব আশরাফ, মানে এটা আশরাফ হবে মনে হয়, আজরাফ মনে হচ্ছে, এটা আজরফ হয়েছে, একটু মানে ভেঙে গেছে অক্ষরটা। 1 জুলাই 2018 তারিখে 50,000 টাকা এবং পণ্যদ্রব্য এত টাকা এবং 25,000 টাকা নিয়ে 20,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। এটা বলছি বাবা, দেখো এত টাকা এই প্রথমে বলছি। তাহলে পণ্যদ্রব্য যেটা হচ্ছে, এটা হচ্ছে নগদ, নগদ টাকা নগদ, পণ্য হচ্ছে ক্রয়, আর হচ্ছে ব্যাংক জমা হচ্ছে ব্যাংক, আর সব হচ্ছে মূলধন। তাহলে 50, 70, 85 হচ্ছে মূলধন। এর সাথে নিকট পণ্য বিক্রয় এত টাকা, যার এত টাকা 1% নগদে আমি বিক্রয় করছি নগদে। তাহলে আমি কি হবে? নগদান, নগদান হচ্ছে 60%, 60% 12,000 টাকা, আর হচ্ছে প্রাপ্য হিসাব 8,000 টাকা, আর বিক্রয় হচ্ছে 10,000 টাকা। 4 মাসের অগ্রিম প্রদান করেছি, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, অগ্রিম ভাড়া হচ্ছে 12, আর ভাড়া বা নগদান, নগদান হচ্ছে কত? 12। তাহলে অগ্রিম ভাড়া হচ্ছে নগদান, নাসরির নিকট এত টাকা ক্রয়, এত নগদে, তাহলে কি হবে? ক্রয় হচ্ছে 10,000 টাকা, নগদান 40,000 টাকার হচ্ছে 40% 4,000 টাকা, আর বদি হিসাব হচ্ছে 6,000 টাকা। ধারে সারপ্রাইজ ক্রয়, ঠিক আছে, ওকে।
সাপ্লাইস এত টাকা, আর পাওনাদার হচ্ছে এত। পাওনাদার বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো, বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো, নগদান আর উপযোগ, নগদান আর উপযোগ, চেক মারফত হচ্ছে বেতন, বেতন আর হচ্ছে ব্যয়। এভাবে অঙ্কটা আমাদের সাজানো হয়েছে। জুন মাসের নেট পদীয় হিসাবের পরিমাণ, নেট মোট পদীয় হিসাব। মোট পদীয় হিসাব মানে দেখ কোথায় কোথায় পদীয় আছে খুঁজে। পদীয় হিসাব কয়ের সাথে জড়িত, এই যে এখানে পদীয়, এখানে পদীয়, এই দেখো আমাদের আমরা দেখছি। আর বিদ্যুৎ বিলও পদীয় করেছি, বিদ্যুৎ বিল বাকি আছে, বিদ্যুৎ বিল গ্রহণ করা হয়েছে 27 তারিখে, তাহলে বিদ্যুৎ বিল গ্রহণ করেছি, তাই না? তাহলে এটা আমাদের নগদান করেছি। এখানে এসে বিদ্যুৎ বিল পদীয়, এটা হবে না, এটা তো আমার মনে হয় যে পদীয় হওয়ার কথা না, এটা ভুল আছে। হ্যাঁ, বিদ্যুৎ বিলটা ভুল আছে, দেখো এখানে আমার লেখা, দেখো এখানে বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো এত টাকা, তাহলে বিদ্যুৎ বিল পাবে কে? একটা কথা মনে রাখতে হবে যে বিদ্যুৎ বিলের পাওনাদার কে, এইটা একটা বিষয়। হ্যাঁ, আমি যে বিদ্যুৎ বিল নিয়েছি, আমি বিদ্যুৎ বিল নিয়েছি, এই বিদ্যুৎ বিল কি আমার? আমার না, এটা অবশ্যই মনে রাখতে হবে যে এটা সরকারকে দিতে হবে। আমি হয়তো নিয়েছি কিন্তু সরকারকে দিতে হবে, সো এটা দায়, সেটা দায়, ওই হিসাবে দায় যে ব্যাট আমি নিয়েছি, ব্যাট দিতে হবে, এটা দায়। তাহলে দায়গুলো হচ্ছে কি কি? ধারের 6, সাপ্লাইস ক্রয় এবং বিদ্যুৎ বিল। এই হচ্ছে 14,000 টাকা বিদ্যুৎ বিল। আবারও বলছি, বিদ্যুৎ বিল কেন দায়? কেন দায়? আমি নিলাম, আমি আমার সাবলেট দিয়েছি বা দোকান ভাড়া দিয়েছি, দোকান ভাড়া দিয়ে আমি কি করেছি? দোকানের বিলটা আমি মালিককে দিয়েছি, মালিক কাকে দিবে? সরকারকে দিবে, সো এটা অবশ্যই দায়। এই দৃষ্টিকোণ থেকে দায়। বা বিদ্যুৎ বিল নিয়েছি, এটা হচ্ছে নগদান আর উপযোগ, যে কোনো বিল হচ্ছে উপযোগ, যে কোনো বিল হচ্ছে উপযোগ, নগদান হচ্ছে আর কি বিল, এটা হবে। বাট মনে রাখতে হবে এটা গভর্নমেন্টকে দিতে হবে, তাই দায়। ক্লিয়ার হয়েছে? এরপর হচ্ছে হিসাব খাত আমি বলেই দিয়েছি, দেখো সব হিসাব খাত বলেই দিলাম। এরপরে আমাদের প্রত্যেকটা বিষয় বলে দেওয়া হয়েছে। এই দেখো পদীয় বিদ্যুৎ বিল,